নমস্কার। আজ আমি আপনাদের একটা ভৌতিক গল্প শোনাচ্ছি। সেই ভৌতিক গল্পটির নাম হচ্ছে বছর 20 আগে। এই গল্পটি লিখেছেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। এই গল্পটির মূল বিষয়বস্তু হলো এক ব্যক্তির চাকরি চলে যায়। চাকরি চলে যাওয়ার পর তিনি খুব বিপদে পড়েছেন। তার দুটি তার ছেলে মেয়ে আছে এবং তার স্ত্রী। এবার তার স্ত্রী, চাকরি তো চলে গেছে, তার স্ত্রী সবসময় তাকে গঞ্জনা বঞ্জনা করার পর তিনি অতিষ্ঠ হয়ে সেই জন্য তিনি ঠিক করলেন যে না, এই বিপদ থেকে মুক্তি পাওয়ার একটাই পথ হচ্ছে আত্মহত্যা করা। তাই তিনি ঠিক করলেন একটু বিষ নিয়ে পকেটে করে নিয়ে সে কবরের মধ্যে চলে গেলেন। কবরে গেলেন কেন? যে জানেন যে কবরের মধ্যে গেলে নিশ্চিন্তে মারা যাবে, কোনো চেঁচামেচি কেউ করবে না, খুব শান্তিতে মৃত্যু হবে। তাই তিনি কবরের মধ্যে গেলেন, একটা বিখ্যাত কবরের ভেতর ঢুকে পড়লেন। কিন্তু তার মৃত্যু তো হলো না, তার সেই কবরের মধ্যে তার এক অন্য ঘটনা ঘটল, সেই নিয়ে এই গল্প। তাহলে আমার সেই গল্পটি শুরু করছি। মৌলালিতে রতিকান্ত পোদ্দার নামে এক ব্যক্তি থাকত। সে কাজ করত এক বেসরকারি প্রতিষ্ঠানে। হঠাৎ সেই বেসরকারি প্রতিষ্ঠানটা তার সব ব্যবসা গুটিয়ে নিল। রতিকান্তের তার কী হলো, অবস্থা খুব খারাপ হয়ে গেল। দুই পুত্র আর স্ত্রী নিয়ে তিনি কী করবেন? তার তো চাকরি চলে যাওয়ার পর তার মেজাজ খারাপ হয়ে গেছে। এইবার তার স্ত্রী তাকে সব সময় গঞ্জনা করতে শুরু করলো। এদিকে তার চাকরি নেই, তার মধ্যে স্ত্রীর এই গঞ্জনা। তিনি একমাত্র ঠিক করলেন যে এর থেকে বাঁচার একটাই উপায়, আত্মহত্যা করবে। সেই ভেবে তিনি একটা বড় কবরখানায়, বিখ্যাত কবরখানার ভেতর ঢুকে পড়লেন। কবরখানায় গেলেন কেন? এখানে মরলে কেউ চেঁচামেচি করবে না, নিশ্চিন্তে মৃত্যু করা যাবে। সেই কবরখানার ভিতরে ঢুকে পড়লেন। কবরখানা ঢুকে চারদিকে দেখতে লাগলো। দেখে তার তার মনটা একটু ভালো লাগলো। কি সুন্দর চাঁদের আলো, ফুরফুর করে হাওয়া বইছে। সমস্ত জায়গায় ঘুরে ঘুরে দেখতে, সমস্ত স্মৃতিসৌধ দেখতে দেখতে একটা বড় কবরের সামনে এসে তিনি বসে পড়লেন। বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে দেখে একটু শুয়ে পড়লেন। অনেকক্ষণ ঘুমিয়ে পড়লেন। কতক্ষণ ঘুমিয়েছে তা যায় না। হঠাৎ দেখে একটা সাহেব এসে তাকে এমন জোরে চিৎকার করলো, তাকে সেই শুনে তার ঘুম ভেঙে গেল। সে তাকিয়ে দেখে একটা সাহেব, তার সাহেবের মুখটা লাল, তার চোখ দুটো নীল চকচক করছে চাঁদের আলো। সাহেব ধমক দিয়ে বলল, তুমি এত রাতে এই কবরের মধ্যে কী করছো? আদা বাংলা ভাষায় সেই সাহেবটি বলতে লাগলো। রতিকান্ত খুব ভয় পেয়ে গেল। সে বলল, স্যার আমি ভুল করে চলে এসেছি, আমি খেয়াল করিনি, আমি কোনোদিন এখানে আসি না, আর কোনোদিন আসবো না। সাহেব বলছে, আর কোনো দিন আসার সুযোগ পেলে তো হয়তো তুমি আসবে, তোমাকে আমি গুলি করে মারবো, তুমি আর কোনো দিন আসো। তখন সেই রতিকান্ত হাত জোর করে বলছে, স্যার আমি এমনি এমনি আসিনি, জানেন আমি না আত্মহত্যা করবো বলে এখানে এসেছি। সে পকেট থেকে একটা কাগজে মোড়া কী বার করে সেই সাহেবের হাতে দিল। সাহেব দেখলো, সাহেব দেখে ওইটা নিয়ে ছুঁড়ে ফেলে দিল। ও তুমি, সাহেব বলছে, তুমি এইটা খেয়ে মরবে ওই জন্য এসেছো? এতে তো তুমি মরবে না, এতে ইঁদুর আর ছুঁচো মরবে, কারণ এই বিষের মধ্যে ভেজাল আছে। রতিকান্ত বলছি, ভেজাল? মানে হ্যাঁ ভেজাল। সাহেব বলছে, তোমরা কোনো দিন আসল জিনিস দিয়েছো? তোমরা সব ভেজাল দিয়ে থাকো। তা রতিকান্ত বলছে, এতে ভেজাল আছে? এবার সাহেব বলছে, আচ্ছা তুমি বেঁচে মরতে চাইছো আর আমি মরে গিয়ে বাঁচতে চাইছি, আর কেন? তখন রতিকান্ত বলছে, তার মানে স্যার আপনি কি বলছেন, আপনি বেঁচে নেই? তখন রতিকান্ত এই কথা বলাতেই সাহেব বলছে, হ্যাঁ, আমি যদি বেঁচে থাকতাম এই রাত 12টার সময় আমি তোমার সঙ্গে এখানে মশকরা করতে আসতাম। তখন রতিকান্ত বলছে, আচ্ছা স্যার তাহলে আপনি কবে মরেছেন? তখন সাহেব বলছে, সে জেনে তোমার লাভ কী, তোমরা স্বদেশীরাই তো আমাকে গুলি করে মেরেছো। তখন রতিকান্ত বলছে, না স্যার আমি কিন্তু স্বদেশি কিছু করি না, সে দেশ তো বহুদিন আগে স্বাধীন হয়ে গেছে, আমি কিন্তু আপনাকে গুলি করে মারিনি। তখন সাহেব বলছে, তুমি গুলি করে মারোনি ঠিক আছে, তুমি কেন এখানে এসেছো? তখন রতিকান্তকে ভয়ে ভয়ে বলছে, স্যার আমাকে ছেড়ে দিন, আমার খুব ভুল হয়ে গেছে। তখন সাহেব বলছে, ব্লাডি ফুল, হ্যাঁ তুমি মরতে এসেছো ওইখানে, আর এদিকে তুমি ভয় কাঁপছো, তুমি কান ধরে উঠবস করো। তখন রতিকান্ত ভয়ে ভয়ে কান ধরে উঠবস করছে। করার পর সাহেব বলে, স্টপ, বন্ধ করো। আচ্ছা বলো তো, তুমি আত্মহত্যা করতে কেন চেয়েছিলে? তখন রতিকান্ত বলছে, স্যার আমি না একটা জায়গায় চাকরি করতাম, সেই চাকরিটা আমার চলে গেছে। সাহেব বলছে, চাকরি চলে গেছে? কেন চাকরি চলে গেল কেন? তুমি কি চুরি করেছিলে না ঘুষ খেয়েছিলে? তখন সেই রতিকান্ত বলছে, না স্যার আমি ঘুষও খাইনি, চুরিও করিনি, সেই আমাদের প্রতিষ্ঠানটা না, সেই অফিসটা সে উঠে গেছে,
তখন স্যার বলছে উঠে গেছে, আবার মিথ্যা কথা বলছো, উঠে যায়নি, তোমরা উঠিয়ে দিয়েছো, তোমাদের তো এই কাজ, কোনো প্রতিষ্ঠানকে তুলে দেওয়াই তো তোমাদের কাজ। তা তুমি, আচ্ছা তোমার চাকরি চলে গেছে, এর জন্য তোমার খেতে পারছো না, এই তো, আচ্ছা ঠিক আছে, তোমাকে আত্মহত্যা করতে হবে না, আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি, তোমার হাতে একটা গিনি দিয়ে দিচ্ছি, তুমি রোজ এই গিনিটাকে বিক্রি করে তুমি অনেক দিন তোমার চলবে, তারপরে যখন ফুরিয়ে যাবে আবার আসবে, আমি তোমাকে গিনি দিয়ে দেবো, তাতে তোমার সংসার চলে যাবে। তখন এই কথা বলে সেই সাহেব চলে গেল। এবার রতিকান্ত কবর থেকে বেরিয়ে পকেটে হাত দিয়ে দেখলো গিনি আছে কি না, দেখলো হ্যাঁ একটা গিনি আছে। তখন সে ভাবছে আমি কি স্বপ্ন দেখছিলাম, না স্বপ্ন নয়, গিনি আছে পকেটে, যা সাহেব দিয়ে গেছে। এবার সাহেব কিন্তু বলে গেছে আরেকটা কথা, যে এই কথা কিন্তু কাউকে বলবে না, কাউকে বললে তোমাকে আমি গুলি করে মেরে দেবো। তা সেই রতিকান্ত কাউকে বলেনি, সেই গিনিটা নিয়ে তার চেনা জানা একজনের কাছে সে গিনিটা দিয়েছে। সেই গিনির দোকানের লোকটা দেখে বলল, আরে মশাই এই সব পেলেন কোথায়? রতিকান্ত তাকে গিয়ে বলল, আরে বললেন না, আমার বাবা তো জাহাজে চাকরি করতো, সাহেবের সঙ্গে অনেক চেনা জানা ছিল, তাই সাহেব মাঝে মাঝে আমার বাবাকে এরকম একটা করে গিনি দিত, সেইটা রেখে দিয়েছিলাম যত্ন করে, এখন অভাবে পড়ে সে বিক্রি করতে এসেছি। তখন সেই দোকানদার বলছে, বাহ সেটা ঠিক ভালো কথা, এইরকম গিনি যদি আরও থাকে, আর কোথায় বিক্রি করবেন না, আমার কাছে নিয়ে আসবেন, আমরা কিন্তু এইসব নিয়ে থাকি। এইভাবে তার সেই গিনিটা সে দিয়ে বেশ অনেক টাকা পেল, সেই টাকা নিয়ে বউয়ের হাতে দিল। বউ তো দেখে অবাক, আরে তুমি বললে তোমার চাকরি চলে গেছে, তুমি এত টাকা কোত্থেকে পেলে, তুমি অন্য কোনো খারাপ কাজ করছো না তো? তখন রতিকান্ত তার বউকে বলল, আরে আমি কোনো খারাপ কাজ করছি না, যদি খারাপ কাজ করে থাকে তোমার কি, আমি ভুগবো না, আমি কোনো খারাপ কাজ করছি না, আমি একটা কাজ পেয়েছি ছোটোখাটো, তবে সে কাজটা দিনে নয়, সেটা রাতে। এই তার বউকে বললো। এই বলে এবার তারপর থেকে রতিকান্তকে তুমি রোজ সন্ধেবেলা বেরিয়ে যেত, সে কবরে যেত, সে গিয়ে কবরে সেই সাহেবের সেই স্মৃতিসৌধকে পরিষ্কার টরিষ্কার করতো, সাহেব মাঝে মাঝে তার সঙ্গে দেখা করতো, আবার মাঝে মাঝে তাকে গিনিয়ে দিত। তো এইভাবে তার সংসার চলত। একদিন এক ঘটনা ঘটে গেল, যে কী কারণে সে যখন একটা সে গিনি বিক্রি করতে গেল, বিক্রি করতে গিয়ে সেই দোকানদারের জন্য নাকি অন্য কারোর জন্য একটা সাদা পোশাকে পুলিশের হাতে সেই রতিকান্ত ধরা পড়ে গেল। রতিকান্ত সেই সাদা পোশাকে পুলিশের হাতে ধরা পড়ে গেল। সাদা পোশাকে সেই পুলিশ বলল, সেই থানার ওসি ছিল সাদা পোশাকে পরে এসে বসেছিল রতিকান্তকে ধরার জন্য। সেই ওসি বলল যে তুমি এই জিনিস কোথায় পেয়েছো? রতিকান্ত বলল সমস্ত কথা, তার বাবা যে জাহাজের কথা সে সাহেব দিয়েছে সে কথা বলল, কিন্তু সেই থানার ওসি সে বিশ্বাস করলো না। এবার রতিকান্ত আরও বলল যে আমার কাছে এই একখানেই আছে, আর কোনো গিনি নেই। কিন্তু সেই ওসি বিশ্বাস করলো না, তার বাড়ি তন্ন সব খুঁজলো, এবার রতিকান্তকে নিয়ে লকআপে পুরে দিল। এবার রতিকান্ত অনেক হাতে পায়ে ধরলো ওসির, সমস্ত কিছু বলার পরও সেই এই থানার ওসি সে বিশ্বাস করেনি। এবার রতিকান্ত স্ত্রী গিয়েও পর্যন্ত হাতে পায়ে ধরলো। এবার সেই ওসি বললো তার বউকে যে সে যতক্ষণ না বলবে এই গিনি কোথা থেকে পেয়েছে, সত্যি কথা না বলবে, ততক্ষণ আমরা ওকে ছাড়বো না। এইবার রতিকান্ত স্ত্রী লকআপে সেই রতিকান্তকে গিয়ে বলল, ওগো তুমি সত্যি সত্যি খারাপ কাজ করলে, আমি আগেই সন্দেহ করেছিলাম, কেন তুমি করলে? তখন রতিকান্ত তার স্ত্রীকে সমস্ত কথা বলল। তখন তার স্ত্রী অবাক হয়ে গেল। এবার রতিকান্ত বলল, দাঁড়াও, একটা কাজ করতে হবে, সাহেবের সঙ্গে দেখা করতে হবে তোমাকে, আর তা নাহলে আমি সেখান থেকে ছাড়া পাবো না। তার স্ত্রী বলল, আমি এই কবরের মধ্যে সেই সাহেবের সঙ্গে রাত্রেবেলা দেখা করবো কী করে, আমার এমনি ভূতের ভয়। রতিকান্ত বলল, তা তো ঠিক কথা, তুমি একটা কাজ করি, শোনো আমি একটা চিঠি লিখে দিচ্ছি, তা সেই চিঠিটা নিয়ে তুমি সাহেবের সেই কবরের উপর পাথর চাপা দিয়ে রেখে দিয়ে আসবে। তখন তার স্ত্রী বলল, আমি সেই সাহেবের কবর চিনব কী করে, সে আমি তোমাকে বলে দিচ্ছি, শোনো, ওইখানে কবরের ভেতর ঢুকে পড়বে, দিনের বেলা সেই কবরের ভেতর ঢুকে পড়বে, ঢুকে সেই ভাঙা পাঁচিলের মধ্যে দিয়ে ঢুকে, আর সেই সেই সব থেকে বড় যে স্মৃতিসৌধটা দেখবে সেটা হচ্ছে সাহেবের কবর, সেখানে গিয়ে পাথর চাপা দিয়ে রেখে আসবে। তার স্ত্রী তাই করলো, তাই অবস্থায় করলো। এইবার তাই করে চলে এসেছে। এইবার থানাতে সেই লকআপের ভেতর রাত 1টার সময় থানার ওসি রতিকান্তকে জেরা করছে, তুমি কোথা থেকে পেয়েছো বলো, খুব হুমকি ধুমকি দিচ্ছে। এমন সময় হঠাৎ সেই থানাতে কোথা থেকে এক সাহেব
সেই মিলিটারি পোশাকে এসে ঘটমট করে এসে হাজির হলো। তারা তো দেখে অবাক হয়ে গেল। সাহেবের সেই লাল মুখ আর নীল চোখ, সেই দেখে সারা লোকেরা সবাই সবাই ওসিরা পর্যন্ত অবাক হয়ে গেল। তারা ভয় পেয়ে গেল যে এ কি সেন্ট্রাল থেকে পাঠিয়েছে, নে কাকে পাঠিয়েছে কে জানে। সেই সাহেব এসে চারধারে কটমট করে ঘুরে বেড়ালো পুরো থানাটা। থানার সমস্ত চেয়ার টেবিলে একটা চেয়ারকে টানলো, টেনে বসার জন্য সে ঠিক করতে গিয়ে হঠাৎ বসলো না। সে চেয়ারের উপর পা রেখে খাতাপত্র খানিকটা দেখলো, দেখে তারপর দেখলো যে টেবিলের উপর একটা নোংরা কাঁচের গ্লাস ছিল। সেই কাঁচের গ্লাসে দেখে বলল, এই এই ঘরের মামার এই ঘরের মধ্যে কে নোংরা গ্লাসকে রেখেছে, বলে সেই কাঁচের গ্লাসটাকে ছুঁড়ে ফেলে দিল, ভেঙে দিল। এবার থানার কোনো ওসি বলো পুলিশ বলো কেউ কিছু বলতে পারছে না। এইবার সেই সাহেব সেই সেই থানার ওসির দিকে তাকিয়ে বলল, আপনি কে? ইংলিশে বলল, হু আর ইউ? তারপর সেই ওসি বলল, আমি এই থানার ওসি। হ্যাঁ, তুমি এই থানার ওসি? তোমার এই কী অবস্থা করেছো? থানার এই এই সমস্ত চারধারে নোংরা। এবার সেই সাহেব করলো কি, পুরো থানাটা বাঘের মতো ঘটমট করে ঘুরে ঘুরে বেড়ালো। ঘুরে বেরিয়ে সেই লকআপের সামনে গিয়ে বলল, একে তোমরা আটকে রেখেছো কেন? এবার সেই ওসি বলছে, স্যার এ না স্মাগলিং করে, ওই ভয়ে ওই জন্যই আমরা ওর অপরাধে ওকে আমি আটকে রেখেছি। তখন সেই সাহেব বলল, এ না, তোমরা ভুল করেছো, এই মানুষটা ভালো মানুষ, একে ছেড়ে দাও। তখন সঙ্গে সঙ্গে তারা ওই রতিকান্তকে ছেড়ে দিল। এবার রতিকান্ত সাহেবের এই চেহারা, এরকম মিলিটারি পোশাক সে আগে কখনো দেখেনি। রতিকান্ত বুঝতে পেরেছে সেই সাহেবই সেই কবরের সাহেব এসেছে। কিন্তু তার যে এই মিলিটারি চেহারা, এমন মেজাজ, সে দেখে অবাক হয়ে গেল। রতিকান্ত সেই লকআপ থেকে বেরিয়ে সাহেবকে একটা স্যালুট দিল। সেই সাহেব তাকে গেট আউট বলে বলে তাড়িয়ে দিল। তখন সে রতিকান্ত তাড়াতাড়ি করে পালিয়ে গেল। রতিকান্ত তো খুব বেঁচে গেল। এইবার সেই সাহেব করলো কি, থানায় গিয়ে থানার সমস্ত জায়গা ঘুরে চেয়ার টেবিলে এসে খাতার মধ্যে অনেক কিছু ইদিবিদি কী সব সই টই করলো, সব লিখে টিখে রেখে দিয়ে সাহেব চলে যাওয়ার পর থানার সকলে ভয়ের ঘোর কাটলো। তারপর তারা সাহেব যে কী লিখে গেছে সেটা খাতার উপর, সেটা তারা ঝুঁকে পড়ে দেখতে লাগলো। তাতে লেখা আছে, দি ম্যান ইজ নন টু মি অ্যান্ড অ্যাজ সাচ আই অ্যাম রিলিজ হিম। সাহেব এই জিনিসটা লেখার পরে শেষে কিন্তু সাহেব তার নাম সই করে গেছেন। রাতের এই ঘটনাতে থানার সবাই অবাক হয়ে গেল। তা কিন্তু তাদের কোনো ক্ষমতা ছিল না এই সাহেবটি কে চ্যালেঞ্জ করার মতো, তাদের মনোবলও ছিল না। কিন্তু খোঁজখবর নিয়ে জানা গেল যে টেগোর যখন এই পুলিশ কমিশনার ছিল, তখন এই রাতের এই সাহেবটি যে এসেছিল, সেই সাহেবটি নাকি আগে এই থানারই ভারপ্রাপ্ত অফিসার ছিল। আরও নথিপত্র পরীক্ষা করে দেখা গেল তার যে সই করে গেছে সেই সইয়ের সঙ্গে পুরোপুরি মিল আছে, তবে তারিখটা একটু হেরফের আছে। আরও খোঁজখবর নেওয়ার পরে জানা গেল এই রাতের এই সাহেবটি যে এসেছিল সেটি নাকি বহুকাল আগে স্বদেশীর হাতে নিহত হয়েছে। আমার এই ভৌতিক গল্পটি শেষ হলো। এই গল্পটির নাম ছিল ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় বছর 20 আগে। তবে এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব আর ফলো অবশ্যই করে দেবেন।